হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু উইনার্স একাডেমি। উইনার্স একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটা আমরা আলোচনা করতে চলেছি সেটা ফিজিক্সের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে আমাদের এক্সামের পিএসসির ক্ষেত্রে সেইগুলো নিয়ে আলোচনা করব। আমি প্রথম পার্টে তোমাদের সঙ্গে 2010 পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2009-এর পর থেকে যে কোশ্চেনগুলো এসছে। দেখো ফার্স্ট এখানে কোশ্চেনটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছ 57 নাম্বার, বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগে গাড়ি নিয়ে চালানো অসুবিধাজনক হয়ে পড়ে কারণ। দেখো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ঘর্ষণ কমে যায়। অর্থাৎ যে ভিজে রাস্তা এবং চাকার সঙ্গে যে ঘর্ষণ সেটা কিন্তু অনেকটা কমে যায়, যার জন্য কিন্তু কি হয়ে যায়, অথচ শুকনো রাস্তা সঙ্গে চাকার তখন কিন্তু ঘর্ষণটা ঠিকঠাক থাকে, কিন্তু ভিজে রাস্তায় সেটা কমে যায়, যার ফলে কি হচ্ছে তার গাড়ি চালাতে কিন্তু খুবই অসুবিধা হয়ে পড়ে। পরবর্তী কোশ্চেন দেখো 58, যে কোশ্চেনটা বলছে এখানে যেটা বলছে কোনো বস্তুর ওজন সর্বাধিক হবে, কোনো বস্তুর ওজন সর্বাধিক হবে পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর থেকে অসীম দূরত্বে, পৃথিবী পৃষ্ঠে, পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দূরত্ব পর্যন্ত ওজনের মান একই থাকবে। তোমরা প্রত্যেকে এটা করার চেষ্টা করো। দেখো এটা তোমরা নিশ্চয়ই জানো, এই কোশ্চেনটা কিন্তু বহুবার এক্সামের ক্ষেত্রে এসেছে। তাহলে কি পৃথিবী পৃষ্ঠে কিন্তু কি থাকবে, পৃথিবী পৃষ্ঠে কিন্তু কোনো বস্তুর ওজন সর্বাধিক, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখো। হ্যাঁ, কিন্তু কেন্দ্রে কিন্তু শূন্য হয়ে যায়, মনে রাখবে। কেন্দ্রে কি হয়ে যায়, কেন্দ্রে কিন্তু এটা হয়ে যাবে শূন্য। আচ্ছা পরবর্তী কোশ্চেন, স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন, স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তাহলে গ্যাসের আয়তন কি হবে? এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সূত্র, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র, ক্লিয়ার? এটা কিন্তু বয়েলের সূত্র, তাই তো? সেই সূত্রে কি বলা হয়েছিল, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট গ্যাসের ভরের গ্যাসের আয়তন গ্যাসের উপর প্রযুক্ত বলের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ কমলে আয়তন বাড়ে, আর চাপ বাড়লে আয়তন কমে। ক্লিয়ার? তাহলে চাপ কি বললাম, যে চাপ যদি কমে তাহলে কিন্তু আয়তন বাড়বে। এখানে তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অবশ্যই অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাইট অ্যান্সার, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। 60 নাম্বারের কোশ্চেন কি আছে দেখো, একটি বড় বরফের খণ্ড 0 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে রাখা আছে। এতে একটি ছোট গর্ত করে অল্প জল ঢালা হলো, সেই জলটা কি হবে? এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই তো? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। না সেক্ষেত্রে কি হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল থেকে যাবে, অর্থাৎ সেই জলটা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থেকে যাবে, তাই তো? দেখো এখানে যেটা বলা হয়েছে, বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ায় ওই জল থেকে বরফ ওই জল থেকে বরফ আর কোনো কিন্তু তাপ শোষণ করতে পারছে না। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার, বোঝা গেল? পরবর্তী কোশ্চেন
61 নাম্বার কোশ্চেনটা দেখো, তেজস্ক্রিয় ভাঙনের সময় যে নিউক্লিয় তরঙ্গ বিকিরিত হয় তা হলো। তেজস্ক্রিয় ভাঙনের সময় একটা বিষয় দেখো, তাহলে কি হবে, ভাঙনের সময় যে তেজস্ক্রিয় যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয় সেটা এক্স রশ্মি, গামা রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, ইনফ্রারেড রে। এখানে মনে রাখবে অবশ্যই গামা রশ্মি। দেখো তেজস্ক্রিয় ভাঙনের সময় তিনটে রশ্মি কিন্তু নির্গত হয়, আলফা, বিটা আর গামা, এই তিনটে। ক্লিয়ার? এই তিনটে কিন্তু রশ্মি নির্গত হয়। আর এই গামা রশ্মি, এই যে গামা রশ্মি যেটা আলোচনা করলাম, এই গামাটার কথা বলছি, এটা কিন্তু অতি ক্ষুদ্র তড়িৎ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। অতি ক্ষুদ্র তড়িৎ, এই এক্সট্রা ইনফরমেশন গুলো কিন্তু তোমরা অবশ্যই রেখে রাখবে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বুঝতে পারছো? নেক্সট কোশ্চেন, ফুলারিন হলো, এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ফুলারিন হচ্ছে কি না, ফুলারিন কিন্তু কার্বনের একটি রূপভেদ। অর্থাৎ কার্বনের অনেকগুলো রূপভেদ আছে, তার মধ্যে যদি আমরা বলি গ্রাফাইট, এটা একটা আছে গ্রাফাইট। আচ্ছা, আর কি বলতে পারি, হীরা বা হীরক, ঠিক আছে। তারপরে ফুলারিন তো এখানে আছেই। পরবর্তী কোশ্চেন 63 নাম্বার কোশ্চেন দেখো, বলছে পরমাণু চুল্লিতে সংগঠিত বিক্রিয়া হলো। পরমাণু চুল্লিতে সংগঠিত বিক্রিয়া কি? নিউক্লিয় সংযোজন বা ফিউশন, স্পেয়ালেশন, নিউক্লিয় বিভাজন বা ফিশন, নিউক্লিয় সমবায়ী ভবন। এর মধ্যে কোনটা আমাদের রাইট আনসার হয়ে যাবে? দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই রাইট আনসার হয়ে যাবে নিউক্লিয় বিভাজন। আর এখানে মনে রাখবে সূর্যে যেটা ঘটে, সূর্যে কিন্তু হচ্ছে সংযোজন, এটাও খুব পরীক্ষায় আসে। ক্লিয়ার? সূর্যে কিন্তু নিউক্লিয় সংযোজন ঘটে এবং এটা কিন্তু শক্তি অনেক বেশি। পরবর্তী কোশ্চেন, সঙ্গীতা অনুষ্ঠানের জন্য তৈরি হলের দেওয়ালে শব্দ, অর্থাৎ বিভিন্ন যে সমস্ত অডিটোরিয়াম হলগুলো আছে সেখানে যে হলের যে দেওয়ালের যে শব্দ হয় সেটা কি প্রতিশ্রিত হয়, শোষিত হয়, প্রতিফলিত হয়, বিবর্ধিত হয়? এটা কিন্তু একটা খুব কনসেপচুয়াল কোশ্চেন। দেখো এখানে কিন্তু কখনোই এখানে শোষিত হয় না। যদি শোষিত হতো তাহলে কিন্তু শ্রোতা এটাকে শুনতে পেত না। তার মানে তাহলে এখানে কোশ্চেনটা সঙ্গীতা অনুষ্ঠানের জন্য তৈরি হলের দেওয়াল, দেখো কি বলছে, শব্দ যদি শোষিত না হয় তবে হল ঘরের দেওয়ালে বক্তা বা সঙ্গীতজ্ঞের মুখ নিঃসৃত শব্দগুলি প্রতিফলিত হতে থাকে। ওই প্রতিফলিত শব্দ মূল শব্দের সঙ্গে মিশে অবদ্ধ শব্দ সৃষ্টির সম্ভাবনা দেখা যায়। তাই সঙ্গীত অনুষ্ঠানের জন্য নির্মিত হলে পর্দা বা নরম প্যাড লাগানো থাকে যাতে নিঃসৃত শব্দ কিছুটা শোষিত হয়। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমাদের অপশন কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বি। আচ্ছা, এবার আমরা চলে আসবো 2006 সালের যে কোশ্চেনগুলো এসেছিল আমাদের এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো 82 নাম্বার কোশ্চেন কি বলছে,
একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কি ধরনের শক্তি সঞ্চিত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি ধরনের শক্তি সঞ্চিত হয়? অবশ্যই হয়ে যাবে, সেটা হচ্ছে স্থিতি শক্তি, তাই না? কারণ আমরা এখানে কি জানি যে স্থিতি শক্তিটা কি হচ্ছে? পরবর্তী কোশ্চেন দেখো, ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান। ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কি হবে? একটু আগেই তোমাদের সঙ্গে আমি এই বিষয়টা আলোচনা করছিলাম। কি হবে? না, সেক্ষেত্রে কিন্তু ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু কমে যাবে, কারণ ভূপৃষ্ঠের সর্বাধিক। আচ্ছা, 84 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে, একটি সেলাই মেশিনের গতি। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় এক্সামের ক্ষেত্রে এসেছে। একটি সেলাই মেশিনের গতি কি? যেটাকে আমরা বলি দোল গতি বলি। ক্লিয়ার? এটাকে আমরা কি বলছি? দোল গতি বলছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন 85 নাম্বার, যখন আপতন কোণ দুটি মাধ্যমের সংকট কোণের সমান হয় তখন প্রতিসারণ কোণের মান হবে কত? প্রতিসারণ কোণের মান হবে কত? অর্থাৎ লাইট এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে 0 ডিগ্রি। কিন্তু যখন আপতন কোণ দুটি মাধ্যমের সংকট কোণের সমান হয় তখন প্রতিসারণ কোণের মান কত হবে? 0 ডিগ্রি। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন 86 নাম্বার কোশ্চেন দেখো, বল চাপ প্রয়োগ করে 2 বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে, প্রচন্ড চাপ দিয়ে হাত দিয়ে দুটো বা তার বেশি আমরা বরফখণ্ডকে একসঙ্গে জুড়ে দিই, এই যে প্রসেসটা, এটাকে কি বলে? এটা কি কিন্তু পুনঃশীলী ভবন। এটাকে বলা হচ্ছে পুনঃশীলী ভবন, যেটা চাপ প্রয়োগের মাধ্যমে আমরা একসঙ্গে জুড়ে দিই। পরবর্তী কোশ্চেন 87, একই তাপমাত্রা দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে, একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে তা হলো, এখানে মনে রাখবে এটা কিন্তু হয়ে যাবে অপশন সি, অর্থাৎ রৈখিক ভরবেগ। অর্থাৎ আমরা নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র পাচ্ছি, দ্বিতীয় গতিসূত্র, সেখান থেকে কিন্তু আমরা এই বিষয়টা পাই। ক্লিয়ার? গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিন্তু আমরা, না এখানে কি বলা হচ্ছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাই বস্তুর উপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে তার ভরবেগের পরিবর্তন শূন্য, অর্থাৎ ভরবেগ অপরিবর্তিত থাকে। ক্লিয়ার? বোঝা গেছে? পরবর্তী কোশ্চেনটা দেখে নাও। পরবর্তী কোশ্চেন যেটা বলছে 88 নাম্বার কোশ্চেন, হ্রদের জলের উপরিতল যখন বরফে পরিণত হতে শুরু করে তখন নিচের জলের তাপমাত্রা কত থাকে? অর্থাৎ বরফখণ্ডের নিচের জলের তাপমাত্রা কত থাকে, এটা কিন্তু আমাদের কোশ্চেন। ক্লিয়ার? অবশ্যই এক্ষেত্রে মনে রাখবে অ্যান্সার হয়ে যাবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু থাকে। পরবর্তী কোশ্চেন 89, অতিবেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপণের ফলে উৎপন্ন বর্ণালীর মান। অতিবেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন বর্ণালীর নাম কি হবে? অর্থাৎ এটার উপরে যে এক্সপেরিমেন্ট চলেছিলেন সেটা ছিলেন কি বিজ্ঞানী লিম্যান লিম্যান অর্থাৎ লিম্যান পর্যায়ের বর্ণালী বলা হয়। পরবর্তী কোশ্চেন 90 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো, একটি তেজস্ক্রিয় মৌলের শতকরা 75 ভাগ বিঘটনে 6 ঘন্টা সময় লাগলে মৌলটির অর্ধ আয়ুষ্কাল হবে। মৌলটির অর্ধ
আয়ুষ্কাল হবে। এক্ষেত্রে তোমাদের একটা মনে রাখতে হবে, এখানে কিন্তু উত্তর হবে অ্যান্সার ডি, অর্থাৎ 3 ঘন্টা। ক্লিয়ার? এখানে অ্যান্সার হবে 3 ঘন্টা। দেখো 6 ঘন্টায় কিন্তু 6 ঘন্টায় হচ্ছে 2 অর্ধ আয়ুকাল, অর্ধ আয়ুষ্কাল হচ্ছে, ঠিক আছে? আয়ুষ্কাল হচ্ছে, তো সেক্ষেত্রে 3 ঘন্টায় হয়ে যাবে 1 অর্ধ আয়ুষ্কাল। বোঝা গেছে? পরের কোশ্চেন 91। হাবল একটি হাবল হলো একটি হাবল হলো একটি এটা কিন্তু একটা, দেখো এখানে মনে রাখবে যে হাবল মহাকাশ থেকে ভূ পর্যবেক্ষণকারী দূরবীক্ষণ যন্ত্র। এটা কিন্তু একটা, যে বৃহত্তম দূরবীক্ষণ যন্ত্র আছে তাদের মধ্যে কিন্তু হাবল একটা। তাহলে এই ক্ষেত্রে অপশন হয়ে যাবে মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেই, 2005 সালের যে কোশ্চেনগুলো এসেছিল 92, বলছে এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? ব্যারোমিটার, থার্মোমিটার, পিকোমিটার, হাইগ্রোমিটার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে? দেখো ব্যারোমিটারের সাহায্যে কি করা হচ্ছে না, ব্যারোমিটারের সাহায্যে কি করা হয়? ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ, এটা হলো ব্যারোমিটার, তাই তো? থার্মোমিটারে কি হচ্ছে না, থার্মোমিটারে যেটা হয় তাপমাত্রা বা উষ্ণতা। ক্লিয়ার? আচ্ছা, পিকোমিটার, পিকোমিটারে কি হচ্ছে, এই ইনফরমেশন গুলো কিন্তু তোমরা মনে রাখবে বা নোট ডাউন করে রাখবে। কোনো পরমাণু বা ক্ষুদ্র বস্তুর তরঙ্গ পরিমাপ, কোনো পরমাণু বলতে পারো বা ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য, মাপা হয়। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়, তাই তো? মাপক যন্ত্র, আচ্ছা হাইগ্রোমিটারের সাহায্যে তো বায়ুর আর্দ্রতা মাপা হয়। হাইগ্রোমিটারের সাহায্যে হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা, আর্দ্রতা আচ্ছা দেখো এটা দৈর্ঘ্য, কিন্তু পিকোমিটারটা কিন্তু দৈর্ঘ্য মাপার জন্য, আর সবগুলো কিন্তু তোমার, বুঝতে পারছো তো, যে সব মাপক আর কি যন্ত্র। পরবর্তী কোশ্চেন, পিকোমিটারটা দৈর্ঘ্য মাপা হচ্ছে, আর সবগুলো কিন্তু মাপক যন্ত্র হয়ে যাচ্ছে। টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই থাকে, অর্থাৎ টেলিস্কোপ, সেই টেলিস্কোপের উভয় প্রান্তে কি থাকে? দেখো টেলিস্কোপ, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সম উত্তল লেন্স। অর্থাৎ কি, যে লেন্সের একটি তল সমতল এবং অপর তলটি উত্তল তাকে সম উত্তল লেন্স বলা হয়। পরবর্তী কোশ্চেন, দন্ত চিকিৎসকেরা ব্যবহার করে থাকেন বিশেষ ধরনের আয়না, সমতল আয়না, অবতল আয়না, উত্তল আয়না। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখবে উত্তল আয়না। দন্ত চিকিৎসকরা দেখবে দাঁতের দেখার জন্য ছোট ছোট আয়না ভিতরে তারা করে একটা যন্ত্র দিয়ে, সেটা কিন্তু। পরবর্তী কোশ্চেন 95, এক্স রশ্মি যার মধ্যে দিয়ে যেতে পারে না, এক্স রশ্মি কার মধ্যে দিয়ে যেতে পারে না? এটা তোমরা অবশ্যই জানো, হাড়, কারণ আমরা কিন্তু এক্স রশ্মি, আমাদের হাড়ের কোনো সমস্যা বা কোনো কিছু ভেঙে টেঙে গেলে আমরা কিন্তু
এটা দিয়ে, অর্থাৎ এর মধ্যে দিয়ে কিন্তু যেতে পারে না। 2004 সালের যে কোশ্চেনগুলো আমাদের এক্সামের ক্ষেত্রে এসেছে সেটা একটু তোমরা দেখে নাও। নিম্নোক্ত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হলো, ভেক্টর রাশি মানে মান এবং অভিমুখ দুটোই আছে, এটা মনে রাখতে হবে। ভেক্টর কি না, মান আছে, মান ও অভিমুখ, অভিমুখ এই দুটোই আছে। আর স্কেলারে কি জানো, মান আছে বাট অভিমুখ নেই, অভিমুখ কিন্তু নেই। ক্লিয়ার? তাহলে এর মধ্যে আমাদের কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে? অবশ্য হয়ে যাবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, রাইট অ্যান্সার। 97, দুটি বস্তুর উষ্ণতা সমান হওয়ার অর্থ, এটা কিন্তু একটা কনসেপচুয়াল কোশ্চেন। দুটো বস্তু, দেখো ওরা পরস্পর সংলগ্ন হলে তাদের তাপের আদান প্রদান ঘটবে না, অর্থাৎ দুটো বস্তুর উষ্ণতা যদি সমান হয় তাহলে কিন্তু একজন তাপ দেবে বা নেবে এমনটা হবে না। 98, আতশ কাচ বা সরল অণুবীক্ষণ যন্ত্র গঠন করে, আতশ কাচ বা সরল অণুবীক্ষণ যন্ত্র গঠন করে কি বিবর্তিত সদ্বিম্ব। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে 98 এর কোশ্চেনটার অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি, অর্থাৎ বিবর্তিত অসৎ বিম্ব। 99 কোশ্চেন কি আছে দেখো, কোন বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশির দ্বারা সূচিত হয়? বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশির দ্বারা সূচিত হয়? দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভর, এখানে কিন্তু বলেছে ভর কোন রাশির দ্বারা সূচিত হয়, তাহলে ভরের ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে না, অবশ্যই হয়ে যাবে প্রযুক্ত বল বাই ত্বরণ, তাই তো? অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলা হয়েছিল? নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলা হয়েছিল কিন্তু যে প্রযুক্ত বল, প্রযুক্ত বল অর্থাৎ পি ইকুয়ালস টু এম এফ, অর্থাৎ প্রযুক্ত বল সমান সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর কি হচ্ছে না, ভর সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু বল বাই ত্বরণ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, একটি দণ্ড চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলতে বোঝায়, একটি দণ্ড চৌম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলতে কোনটাকে বোঝায়? দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ওর মেরুদয়ের দূরত্ব, অর্থাৎ চৌম্বক দণ্ডটির মেরুদয়ের দূরত্বটাকে আমরা চৌম্বক দৈর্ঘ্য বলে থাকি। পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন দেখো বলছে লোহা ও পিতলের দ্বিধাতব পাত গরম করলে বেঁকে যাওয়ার কারণ। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা অনেক এক্সামে এসেছে বহুবার। সেক্ষেত্রে কেন হয়, কেন দেখো ওদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিন্তু বিভিন্ন, অর্থাৎ ধাতব তো দুটো, দ্বিধাতব মানে দুটো ধাতু আছে, তাদের কিন্তু প্রত্যেকের যে প্রসারণ গুণাঙ্ক কিন্তু সমান নয়, ভিন্ন ভিন্ন হওয়ার জন্য কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, এক টুকরো পাথর এক টুকরো পাথর সুতো দিয়ে বেঁধে উল্লম্ব তলে সমকৌণিক বেগে ঘোরালে সুতোর টান সর্বাধিক হবে। অর্থাৎ পাথরের টুকরো যদি বেঁধে আমি একটা সুতো দিয়ে বেঁধে নিয়ে যদি উল্লম্ব ভাবে তলে যদি সমকৌণিক বেগে ঘোরাই তাহলে সেক্ষেত্রে কি হবে? অবশ্যই সেটা কি হবে না, পাথরটি সর্বনিম্ন অবস্থানে থাকবে। টানটা সবচেয়ে বেশি কোথায় থাকবে না, পাথরটি সর্বনিম্ন অবস্থানে কিন্তু পাথরটির টান সবচেয়ে বেশি থাকবে। ক্লিয়ার?
পরবর্তী কোশ্চেন, নদী থেকে সমুদ্র গেলে জাহাজ কিছুটা ভেসে ওঠে, কারণ কি? অর্থাৎ নদী থেকে সমুদ্রে যদি কোনো জাহাজ প্রবেশ করে তাহলে তখন সেই জাহাজটা কিছুটা কিন্তু উপরে ভেসে ওঠে, এর কারণটা কি? দেখো, অ্যান্সারটা মনে রাখবে, সমুদ্রের নোনা জলের ঘনত্ব কিন্তু অধিক। অর্থাৎ নদীর যে জলের ঘনত্ব তার থেকে কিন্তু সমুদ্রের যে জল যেহেতু বেশি নোনা, তার কিন্তু ডেনসিটিটা অনেকটা বেশি। পরবর্তী কোশ্চেন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বরফ ও 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম জল মেশানো হলো, মিশ্রণের উষ্ণতা কি হবে? এটাও কিন্তু খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন, কিন্তু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কি হবে না, সেক্ষেত্রে হয়ে যাবে তোমার 5 ডিগ্রি অ্যান্সার, 5 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এর অ্যান্সার হবে। যদিও এর পিছনে একটা ফর্মুলা আছে, তোমরা জেনে রাখো, এর টেম্পারেচার কত হবে, 5 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী কোশ্চেন, 105, কোনো তারের দৈর্ঘ্য দ্বিগুণ, কোনো তারের দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে ওর রোধ হবে। তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো এবং প্রস্থচ্ছেদও দ্বিগুণ করা হলো, তাহলে তার রোধ কি হবে? তার রোধ কিন্তু অপরিবর্তিত থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য যদি বাড়ানো হয় এবং প্রস্থচ্ছেদ বাড়ানো হয়। ক্লিয়ার? কিন্তু একটা বাড়ালে, একটা কমালে, বা একটা স্থির রেখে অপরটা বাড়ালে সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন হতো, তাই তো? কারণ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, ফলে দৈর্ঘ্য প্রস্থ উভয় দ্বিগুণ হলে রোধ কিন্তু অপরিবর্তিত থাকবে। চলো নেক্সট কোশ্চেন, 106 নম্বর কোশ্চেন কি বলছে, একটি 100 ওয়াট 220 ভোল্ট বিজলি বাতির তাপমাত্রা হবে। এটা কিন্তু মনে রাখবে, এটা একটা একটা তোমার হচ্ছে, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, ওয়াট ইকুয়ালস টু আমরা কি বলতে পারি না, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তাহলে ভোল্ট, আমরা যদি অ্যাম্পিয়ার বলি তাহলে কি হবে না, ওয়াট বাই কি হবে, ভোল্ট। তাহলে ওয়াট কত হচ্ছে না, 220, তাই তো, বাই 100, তাহলে দেখো হয়ে যাচ্ছে 2.2, অর্থাৎ আমাদের এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। পরবর্তী কোশ্চেন দেখো, 107 নম্বর কোশ্চেন কি বলছে, যে নিম্নোক্ত গুলির মধ্যে কোনটি অন্যগুলির থেকে ভিন্ন? ক্যাথোড রশ্মি, ফটো ইলেকট্রন, আলফা কণা, তাপীয় ইলেকট্রন। দেখো, আলফা কণা কিন্তু এখানে অবশ্যই মনে রাখবে অপশন সি রাইট অ্যান্সার। কেন? আমি তোমাদের বলে দেই, আলফা কণা হচ্ছে কি না, এইচ প্লাস আয়ন। ক্যাথোড রশ্মির উপাদান হলো ইলেকট্রন, আর ক্যাথোড রশ্মির উপাদান কিন্তু অবশ্যই ইলেকট্রন। 108 নম্বর কোশ্চেন, একটি চুম্বককে দ্রুত একটি কুণ্ডলীর দিকে আনলে কুণ্ডলীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তার মান নিম্নলিখিত কোনটির উপর নির্ভর করে না? মনে রাখতে হবে, করে না বলছে, করে এবং করে, এই কনফিউশনে কিন্তু আমরা এক্সামের ক্ষেত্রে পড়ে যাই। তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যান্সার হবে কুণ্ডলীর রোধ। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? পরবর্তী কোশ্চেন দেখো, 109 নম্বর কোশ্চেন, একটি রকেট পৃথিবী থেকে চাঁদে অবতরণ করলে ও পৃথিবীতে ফিরে এলে রকেটের সবচেয়ে বেশি শক্তি লাগবে, অর্থাৎ রকেটের শক্তিটা সবচেয়ে বেশি লাগবে কোন সময়? অবশ্যই মনে রাখবে পৃথিবী থেকে উঠতে, তো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক কিন্তু থাকছে অভিকর্ষ যে ত্বরণ পৃথিবী পৃষ্ঠে, সেখান থেকে উঠতে বেশি লাগছে। সঞ্চয়ক কোষে কি সঞ্চিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। সঞ্চয়ক কোষে কি সঞ্চিত হয়?
অবশ্যই রাসায়নিক শক্তি কিন্তু সঞ্চিত হয়। 111 নম্বর কোশ্চেন, পৃথিবীর কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল। পৃথিবীর কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল কত? সেটা মনে রাখবে, পৃথিবী ভূপৃষ্ঠ থেকে তার দূরত্বের উপর নির্ভরশীল, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তার দূরত্ব কতটা তার উপরে কিন্তু সেটা নির্ভর করবে। 112 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, একটি পি জাতীয় অর্ধ পরিবাহীতে প্রধান তড়িৎ পরিবাহী কোনটি? আমি কিন্তু তোমাদের অর্ধ পরিবাহী বিষয়গুলো কি সেটা আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ ইনফরমেশন কোশ্চেন জানার জন্য। এছাড়া তোমাদের যেগুলো ডিমান্ড আছে সেগুলো অবশ্যই আমাকে বলবে, সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের সবকিছু টাস্ক কমপ্লিট করাবো। তাহলে এক্ষেত্রে মনে রাখবে অবশ্যই হয়ে যাবে পজিটিভ গহ্বর, রাইট অ্যান্সার। পরে কোশ্চেন, সরল দোলক গতিতে গতিশক্তি, সরল দোলক গতিতে গতিশক্তি কি হবে? না সরল, সেক্ষেত্রে হয়ে যাবে সাম্য অবস্থায় কিন্তু এটা শূন্য হয়ে যায়। সরল দোলক গতিতে গতিশক্তি যখন সাম্য অবস্থায় আসে তখন কিন্তু সেটা শূন্য হয়ে যায়। পরবর্তী কোশ্চেন 104 নম্বর কোশ্চেন, একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে, বিন্দুটির একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে, সেই বিন্দুটিকে আমরা কি বলছি? অবশ্যই যান্ত্রিক শক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হচ্ছে, যান্ত্রিক শক্তি কি হচ্ছে? বায়ুমণ্ডলে স্থানান্তরিত হচ্ছে। পরবর্তী কোশ্চেন, ছায়ার ছায়ার উৎপত্তি প্রমাণ করে যে, অর্থাৎ ছায়া যেটা দেখি আমরা শ্যাডো, তার যে উৎপত্তি সেটা আমাদের কাছে কি প্রমাণ করে? না এটা প্রমাণ করে যে আলোক মোটামুটি সরল রেখায় চলে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন 106 নম্বর কোশ্চেন কি বলছে, কোন পরিবাহীর আপেক্ষিক রোধ নির্ভর করে, আপেক্ষিক রোধ নির্ভর করে পরিবাহীর কিসের উপর? এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ রোধের থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বেশ ভালো কোশ্চেন কিন্তু আমাদের এক্সামের ক্ষেত্রে আসছে, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে উষ্ণতার উপর কিন্তু নির্ভর করছে। পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, সৌর বর্ণালীতে সোডিয়ামের ডি রেখার তরঙ্গ দৈর্ঘ্য ফ্রনহোফার রেখা দেখা যায়, এটা প্রমাণ করে যে। এই টাইপের কিছু কোশ্চেন তোমাদের যেটা ডিপ কোশ্চেন হচ্ছে, এগুলো তোমরা, ফ্রনহোফার লাইন হলো মূলত এক রকমের বর্ণালী যা জার্মান পদার্থবিদ জোসেফ ফন ফ্রনহোফার আবিষ্কার করেন। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কি হয় না, সূর্যের পরিমণ্ডলে সোডিয়াম আছে, এটা কিন্তু প্রমাণ করে। পরবর্তী কোশ্চেন 118, নির্দিষ্ট উষ্ণতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো, নির্দিষ্ট উষ্ণতা থেকে উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো, মাটির সঙ্গে তার ঘর্ষণ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটি লাফিয়ে লাফিয়ে কি হবে? বলটি অবশ্যই পূর্বের উচ্চতায় উঠে আসবে। পরবর্তী কোশ্চেন 119, হিলিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে নিম্নোক্ত কোনটিতে পরিণত হয়? অর্থাৎ হিলিয়াম কিসে পরিণত হবে? হিলিয়াম কিন্তু অবশ্যই পরিণত হয়ে যাবে হিলিয়াম আয়নে, তাই না? ইলেকট্রন ত্যাগ করা মানে। পরবর্তী কোশ্চেন 120 নম্বর কোশ্চেন যেটা বলছে, সবুজ পাতা ও লাল ফুলের উপর লাল আলো ফেললে দেখা যাবে, সবুজ পাতা ও লাল ফুলের উপর যদি লাল আলো ফেলা হয় তাহলে কি দেখা যাবে? এটা কিন্তু তোমাদের অবশ্যই হোমওয়ার্ক থাকছে।